হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকের গল্প প্রিয় মন্ত্রী মশাই। সম্পাদনার দায়িত্বে আছেন আজমল হোসেন সালমান, আর কণ্ঠে আছে আমি ইফতি। চলুন আর বেশি দেরি না করে গল্পটি শুরু করি। আমি আপনাকে ভালোবাসি মন্ত্রী মশাই, ভালোবাসি আপনাকে। এই শুভ্রা ভালোবাসে আপনাকে, বড্ড বেশি ভালোবাসে। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায় মন্ত্রী আরহাম শিকদার। দৃষ্টিতে আবদ্ধ হয় একজন শাড়ি পরিহিতা রমণী। তার থেকে কয়েক হাত দূরে অবস্থান রমণীটির। মুখে মাস্ক থাকার দরুন স্পষ্ট ফুটে উঠেছে তার ডাগর ডাগর আঁখি জোড়া। মুখের সামনে লেপ্টে আছে কয়েকটা আবদ্ধ চুল। পরনে কালো শাড়ি, খোপা করে রাখা চুলে বেলি ফুলের গাজরা, হাত ভর্তি কালো চুড়ি। বিরোধী দলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরহাম শিকদার। শুধু আরহাম শিকদার নয়, এখন তার নামের সাথে জুড়েছে মন্ত্রী শব্দটি। উজ্জ্বল শুভ্র 6 ফুট উচ্চতার এই সুঠামদেহী যুবকের জন্য কত নারী পাগল সে কি জানে? বর্তমান তরুণ তরুণীদের গর্ব সে হবেই বানা গেল। মাত্র 31 বছর বয়সে একজন মন্ত্রী যে। কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল জানার পর হৈহুল্লোড়ে মেতে উঠেছিল তার দল। বিরক্ত শেষ হবে, মাথার পেছনে ঝুটি করে রাখা চুলগুলো আলতো হাতে স্পর্শ করে দাঁড়িয়ে পড়ে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। ঠিক তখনই কর্ণগোচর হয় নারী কণ্ঠটি। উপস্থিত সকলে অবাক। মন্ত্রী আরহাম শিকদার মেয়েদের স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই কারোর। তাই বলে এরকম জনসম্মুখে এমন কিছু কেউ বলবে তা কল্পনারও বাইরে। যার সামনে সকলের হাত পা কাঁপে, তার সামনে কিভাবে এইরকম বাক্য উচ্চারণ করতে পারল? সকলে একবার মন্ত্রী আরহাম শিকদারের দিকে তাকাচ্ছে, তো আরেকবার রমণীটির দিকে। মন্ত্রী আরহাম শিকদারের শান্ত দৃষ্টি যে কোনো ভয়ঙ্কর কিছুর আগাম সংকেত, তা ভালো করে বুঝতে পারছি সকলে। এই মেয়ে, কি বলে তুমি? ভালোবাসে মন্ত্রী মশাই, এই শুভ্রা আপনাকে ভালোবাসে। নিচের দিকে ইশারা করে বলল শুভ্রা। তাকিয়ে আছে সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার চোখের দিকে। অবাক সে, যার দিকে চোখ তুলে তাকাতেও মানুষের হাঁটু কাঁপে, তার দিকেই মেয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। নিজে মনে শুভ্রাকে অসভ্য মেয়ে হিসেবে ভেবে নেয় সে। উপস্থিত সকলের নজর তার দিকে। শুভ্রার পেছনে দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বান্ধবী অদিতি। অদিতি বারবার খোঁচাচ্ছে শুভ্রাকে, চুপ করতে বলছে তাকে। অদিতির হাত পা কাঁপছে, কখন যে কি হয় তাদের সাথে। তার সামনে যে স্বয়ং মন্ত্রী আরহাম শিকদার দাঁড়িয়ে আছে। শুভ্রার পারল না বান্ধবীর খোঁচা সহ্য করতে। একটু চিৎকার করে সে বলে ওঠে, কি সমস্যা তোর অদিতি? দেখছিস মন্ত্রীমশাইকে মনের কথা জানাচ্ছি, তাহলে কেন বারবার খোঁচাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, নাহলে কানে নিচে মারবা একটা যে নিজের প্রেমিকের 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। আহম্মক কথাকার, একদম জ্বালাবি না। কাশি উঠে যায় আদিতির। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। কোন আক্কেলে এই নির্লজ্জ মেয়েকেও থামাতে গিয়েছিল? শুভ্রা যে নির্লজ্জ তা তো তার জানা ছিল। আরহাম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। কি মন্ত্রী মশাই, ওভাবে কি দেখছেন? নির্লজ্জ ছেলেদের মতো একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন কেন? এই, আপনি না মন্ত্রী? জনগণের সামনে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছেন, লজ্জা করছেন আপনার? যদিও তাকাতেই পারেন, আমি তো আপনারই। তবে অন্য কোনো মেয়ের দিকে এভাবে যেন না তাকাতে দেখি, তাহলে চোখ তুলে ফেলবো। আপনার সাথে যার দিকে তাকাবেন তারও মনে থাকে যেন আমার কথা। আমার দেরি হয়ে যাচ্ছে, দাদনের ওষুধের সময় হয়ে গেছে, ওনাকে খাওয়াতে হবে। তো এখন আসছি, রাতে ফোন করবো আপনাকে, তখন না হয় আপনিও বলে দিন ভালোবাসি শুভ্রা। ফোনে বলতে না চাইলে কালকে আপনার সমাবেশের বাইরে থাকবো আমি, তখন বলে দিন সামনাসামনি। এখন আসি। এই যে ফাইম ভাইয়া, তোমার মন্ত্রীকে নিয়ে বাসায় যাও, ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। এক নাগারে কথাগুলো বলে অদিতির হাত ধরে হাঁটা শুরু করে শুভ্রা। পেছনে যে কতগুলো মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তা নিয়ে ভাবান্তর হলো না তার। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আরহামের। মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতে পারছে না সে, একটা মেয়ে তাকে এভাবে বলল। আরহামের পেছনে দাঁড়িয়েছিল তার ডান হাত ফাহিম। সে এতক্ষণ শুভ্রাকে পর্যবেক্ষণ করছিল। আল্লাহ, এই মেয়ে পাগল হয়ে গেছে, এখন ভাইয়ের হাত থেকে কেউ ওকে বাঁচাবে? শুভ্রা রে, তুই শেষ। কত করে তোকে বোঝালাম ভাইয়ের আশা করিস না, কিন্তু তুই কি করলি? সরাসরি ভালোবাসে বললি। এখন তোকে ভাইয়ের হাত থেকে কে বাঁচাবে বোন? আরও যদি ভাই জানতে
পারে যে তুই আমার চাচাতো বোন, তাহলে আমাকে না আবার উল্টো ঝুলিয়ে রাখে। তোকে বলেছিলাম ভাইয়ের সম্পর্কে সব, তবু পাকনামি করলি তো এখন বুঝবি ভাই কি জিনিস। ভাগ্যিস কিছুক্ষণ আগে সাংবাদিকদের বিদায় করা হয়েছিল, নাহলে এখনই খবরের কাগজের সেরা খবর হতো মন্ত্রী আরহাম শিকদারকে একটি মেয়ে সকলের সামনে প্রেম নিবেদন করেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! ফাহিমের ভাবনার মাঝেই আরহামের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। হকচকে যায় ফাহিম, মনে মনে দোয়াদরুদ পড়তে থাকে। মেয়েটা আর পুরো পরিচিতি আমার চাই আজকে সন্ধ্যার মধ্যে। মেয়েটাকে চেনা চেনা লাগলো। শুকনো ঢোক গিলল ফাহিম। সে কীভাবে বলবে মেয়েটা আর অন্য কেউ নয়, আমার একমাত্র নির্লজ্জ চাচাতো বোন। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর প্রকাশ করল না। অতঃপর আরামের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। আরাম আর কিছু না বলেই গাড়িতে উঠল, সাথে ফাহিমও উঠল। গাড়ি চলতে শুরু করলো শিকদার ভিলার দিকে। পেছনে আরও কয়েকটা গাড়ি, সেখানে রয়েছে তাদের দেহরক্ষী। উপস্থিত জনগণ শুধু দেখেই গেল আরহাম আর শুভ্রার কাহিনী। কানাঘোষা চলছে সকলের মাঝে। দাদুন, দাদুন, আমি বলতে পেরেছি ওনাকে, তোমার নাতনি বলতে পেরেছে দাদুন। খানবাড়ির সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। এই মেয়ে যে নির্লজ্জ তা তো জানে তারা, তাই বলে এভাবে সকলের সামনে। শুভ্রার দিদুন আনোয়ারা খান একবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছে তো আর একবার শুভ্রার দিকে। শুভ্রা, থাম, তোর কি লজ্জা শরম কিছুই নেই? দেখছি সেখানে তোর চাচা বড় বাবার সকলে আছে, তবুও তাতে কি হয়েছে? শুভ্রার জবাবে বিরক্ত হলেন আনোয়ারা খান। এই মেয়েকে কোনো কিছু বলে লাভ নেই, একদম বাবার মতো হয়েছে, নির্লজ্জ। ছেলের কথা মনে পড়তেই চোখ জোড়া ভেজে ওঠে আনোয়ারা খানের। শুভ্রা দেখল, জড়িয়ে ধরল সে তার দিদুনকে। কি হয়েছে দিদুন? তুই তোর বাবার মতো হয়েছিস শুভ্রা, তোর মধ্যে আমি আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাই। বলতে বলতে কেঁদে ফেললেন আনোয়ারা খান। উপস্থিত সকলে এতক্ষণ হাসি মজা করলেও কেমন যেন নীরব হয়ে গেল। শুভ্রা নিজেও কিছুক্ষণের জন্য থমকে গেল। অতঃপর নিজেকে স্বাভাবিক করে মুখে সেই মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো, সকলে এমন চুপচাপ হয়ে গেলে কেন? ধুর, ভালো লাগে না? কোথায় তোমাদের বাড়ির মেয়ে আজকে তার মনের মানুষকে তার মনের কথা জানিয়ে এসেছে, জেনে খুশি হবে, তা না করে মুখ এমন বাংলার পাঁচ করে রেখেছ। এটা কিন্তু ঠিক না। লজ্জা কি আর সেখানে থাকলো না, উঠে চলে গেল নিজ নিজ ঘরে। শুধু বসে রইলেন শুভ্রার দাদুন ইশতিয়াক খান। সারাদিনের সকল ঘটনা বলতে শুরু করল শুভ্রা তার দাদুনকে। তিনিও মনোযোগ দিয়ে শুনতে লাগলেন নাতনির কথা। পরিবারে আর কোনো মেয়ে না থাকার দরুন সকলের চোখের মনি সে। বাবা, আমার মনে হচ্ছে এই মেয়েটা খোকার জন্য ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে বৌমা, শুধু তোমার ছেলে পছন্দ করলেই হয়। আরে অবশ্যই পছন্দ হবে, কি সুন্দর দেখতে মেয়েটা। এবার না করলে বেঁধে বিয়ে করাবো। খোকা তো বলেছে নির্বাচনে জিতলে বিয়ে করবে, কথা দিয়েছিল আপনাকে। তাছাড়া বাবা আপনার নাতি এক কথার মানুষ, সবেমাত্র বাড়িতে পা রেখেছে আরহাম। নিজের মা আর দাদার কথা কর্ণগোচর হতেই দরজাতেই দাঁড়িয়ে পড়ল সে। পেছনে ছিল ফাহিম। নীলিমা শিকদার আর আজমল শিকদারের কথা শুনে ফাহিমের যেন নাচতে ইচ্ছা করছে। আরহামের জন্যই তার বিয়ে করা হচ্ছে না। আরে খোকা, চলে এসেছিস? ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয়, দেখ তো কোনো মেয়েকে পছন্দ হয়। মা, কতবার বলেছি তোমাকে খোকা বলে ডাকবে না আমায়। তোমার ছেলের বয়স 31 মা। তার থেকে বড় কথা তোমার ছেলে মন্ত্রী। এসছে মন্ত্রী, তোকে খোকা বলে ডাকবো। তুই তো এখন আমার কাছে সেই ছোট আরহাম খোকা আছিস। মায়ের কাছে সন্তান কখনো বড় হয়, তাই নাকি? তাহলে তোমার এই ছোট খোকাকে এখনই কেন বিয়ে করাতে যাচ্ছ? ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে আরহাম। বোকা বনে যায় নীলিমা শিকদার। বুঝতে পারেন বরাবরের মতো আজকেও তাকে কথার জালে ফাঁসাচ্ছে তার ছেলে। কিন্তু আজকে তিনি হার মানবেন না, পণ করেছেন যেভাবেই হোক ছেলেকে তিনি বিয়ে করাবেন। বয়স তো কম হয়নি ছেলেটার। খোকা, তুই আজকে যাই করিস না কেন, আমাকে তোর কথার জালে ফাঁসাতে পারবি না। তোকে বিয়ে করতে হবে মানে করতেই হবে। তোর থেকে তোর ছোট ছোট কাজিনরা বিয়ে করছে, অনেকের তো বাচ্চাও আছে, আর তুই কিনা এখনো বিয়েই করিসনি। জীবনে তো কোনোদিনও প্রেম করেছিস বলে মনে হয় না। যদি তোর কোনো পছন্দ থাকে বলে দে, না হলে আমরা যাকে পছন্দ করব তাকেই বিয়ে করতে হবে তোর। আমার পছন্দের মেয়ে আছে মা। ড্রয়িং রুমে মনে হলো ছোটোখাটো একটা বিস্ফোরণ হলো। ড্রয়িং রুমে উপস্থিত সকলে অবিশ্বাস নয়নে তাকালো আরহামের দিকে। তারা বিশ্বাস করতে পারছেন আরহামের কথা। আরহামের জয়লাভের আনন্দে তার নিকট আত্মীয় সকলে এসেছে শিকদারের বাড়িতে।
তাছাড়া নীলিমা শিকদার তাদেরকে জানিয়েছেন আরহামের জন্য মেয়ে দেখবে, সকলে যেন উপস্থিত থাকে। নাম কি তার? আরহাম। তার সম্পর্কে সব কিছু বলো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার বাড়িতে। বাবার দিকে তাকালো আরহাম। একবার সকলকে ভালোভাবে দেখে নিল সে। নাম জানি না তার বাবা, কোথায় থাকে, কি করে, দেখতে কেমন, কিছুই জানি না। শুধু তার মায়াবী চোখ দুটো দেখেছি, হরিণীর ন্যায় ডাগর ডাগর চোখ তার। সেই চোখের চাহনি ভয়ঙ্কর, অদ্ভুত সুন্দর চোখ জোড়া, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বলে দিলাম তার সম্পর্কে। এখন যাও তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। যাচ্ছি আমি নিজের রুমে, আশা করছি আমাকে কেউ বিরক্ত করবে না। বলেই গটগট পায়ে নিজে ঘরের দিকে চলে গেল আরহাম। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। যে ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকিয়েছে কিনা সন্দেহ, সেই ছেলে এইভাবে একটা মেয়ের বর্ণনা দিচ্ছে। মিস্টার আসাদ শিকদার ভাবছেন তার ছেলের দেয়া বর্ণনা সম্পর্কে। এভাবে বুঝি মেয়ে খোঁজা যায়? ফাইমের মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। সে ভাবছে সে কি ভুল শুনল? মন্ত্রী আরহাম শিকদার কাউকে পছন্দ করেছে, এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু না তার কাছে। বোনের কথা মাথায় আসতেই খারাপ লাগা শুরু হলো তার। শুভ্রা যে তার মন্ত্রীমশাইকে খুব করে চায়, ভালোবাসে মন্ত্রীমশাইকে। নিজের কোনো বোন না থাকায় সে শুভ্রাকে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সে বোন কষ্ট পাবে ভেবে বুকের মধ্যে হালকা চিনচিন ব্যথা অনুভব করছে সে। এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করা আজমল শিকদার বলে উঠলেন, মেয়েটাকে খোঁজ নাও আসাদ। তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, নিশ্চয়ই মেয়েটার ভেতর এমন কিছু দেখেছে যা ওর ভালো লেগেছে। নাহলে তোমার যে ছেলে 31 বছরে এসেও বিয়ে করতে নারাজ, এটা তোমার ছেলে তো নাকি হাসপাতালে বদলিয়ে এনেছ? বিয়ে পাগলা বাপের বিয়ে নারাজ ছেলে। আসাদ শিকদার তাকান তার বাবার দিকে, তো আরেকবার নীলিমা শিকদারের দিকে। নীলিমা শিকদার তার ননদ আরিফা তালুকদারকে নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। পেছনে তার নিজের বোন আর ভাবিও গেল। এখানে থাকতে নির্ঘাত লজ্জায় পড়তে হবে। নানু, মামাই কি বিয়ে পাগলা কেন বলল? জিজ্ঞাসা করল রাইমা। সকলে আগ্রহ নিয়ে তাকালো আজমল শিকদারের দিকে। আসাদ শিকদার বারবার বারণ করেছে আজমল শিকদারকে, কিন্তু না, শুনল না ওনার কথা। তোমার মামাইয়ের যখন 23 বছর, তখন আমাকে এসে বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। আমি প্রথমে বারণ করি, কারণ ওর তখনও প্রাপ্ত বয়স হয়নি। কিন্তু শুনলে তো আমার কথা, ধ্যানেই বসে যায় তোমার মামাই, না খেয়ে দিয়ে পাগলামি শুরু করে। মেয়েটা কে ছিল যেন? তোমাদের মামিমা। অবশেষে উপায় না পেয়ে দিয়ে দিলাম বিয়ে। উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে ওঠে। আসাদ শিকদার না পারছেন মাটির ফাঁক করে ঢুকে যেতে। ছোট বাচ্চাদের সামনে দিল তো তার মান সম্মানের খিচুড়ি বানিয়ে। ফাইম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু আর চুপচাপ থাকতে পারল না। সে হেসে উঠল। আরে ফাইম, আসো, এখানে আসো। না দাদু, এখানে ঠিক আছে, বস কিছুক্ষণের মধ্যে ডাকবে। ফাইমের কথা শেষ হতে না হতে আরহামের ডাক পড়ল। তড়িঘড়ি করে আরহামের রুমের দিকে যেতে লাগলো ফাইম। দেখে মনে হচ্ছে কোনো পারেনি তাকে তাড়া করছে। তার কাণ্ড দেখে সকলে আরেক দফা হেসে উঠল। এই আরহামকে বাড়ির সকলে জমের মতো ভয় পায়। সকলের মাথায় একটা মাত্র চিন্তা, মন্ত্রী আরহাম শিকদার কোনো মেয়েকে পছন্দ করেছে, মেয়েটি কেমন হবে। শাওয়ার নিয়ে বের হলো আরহাম। কিছুক্ষণ আগেই ফাইমকে বাসায় পাঠিয়েছে সে। বেলকনিতে থাকা ইজি চেয়ারে বসে আরহাম তার মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে সকলের ঘটনা। সকলের ঘটনা যেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল এর আগেও দেখেছে সে মেয়েটাকে। তার ভাবনার ছেদ ঘটে মায়ের কথায়। খোকা, হেয়ালি না করে মেয়েটার সকল তথ্য দে। কোন মেয়ে? ভুরুকুচকে জিজ্ঞাসা করে আরহাম। অবাক হয়ে যান নীলিমা শিকদার। তার ছেলে আবার কোনো দিন থেকে ভুলে যাওয়ার রোগ হলো। তোকে বললাম না হেয়ালি করবি না, যা, তোকে কিছু করতে হবে না, শুধু আমার বৌমার একটা ছবি আর নাম্বার দে। কুচকানো ভ্রুজোরা যেন কুচকে যায় আরহামের। ভালোভাবে তাকায় সে মায়ের দিকে। না, দেখে তো মনে হচ্ছে না তার মা তার সাথে মজা করছে। আমি কবে বিয়ে করলাম মা? তুমি আমার বউ কোথায় পেলে? ছেলের কথায় আবার যেন অগ্নিমূর্তি ধারণ করলেন নীলিমা শিকদার। হালকা চেঁচিয়ে উঠলেন তিনি। খোকা, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? ড্রয়িং রুমে যে বলে এলি কাকে নাকি তুই পছন্দ করিস, তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। কুচকানো ভুরুজোর আপনা আপনি সমান হয়ে গেল আরহামের। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে মনে পড়ে গেল ড্রয়িং রুমে বলা কথাগুলো।
নিজে নিজেই চমকে উঠে আরহাম। তখন যা বলেছিল এক প্রকার আনমনে বলেছিল সে। কার বর্ণনা দিয়েছিল সে সকলের সামনে? চোখের সামনে ভেসে উঠল সকলের মেয়েটির চোখ জোড়া। হ্যাঁ, সে সেই চোখের বর্ণনাই দিয়েছিল। কিন্তু কেন? নিজে নিজেকে প্রশ্ন করল আরহাম। সকাল 11:23। হাসপাতাল অপারেশন থিয়েটারের বাইরে বেঞ্চে বিধ্বস্ত অবস্থায় বসে আছে আরহাম। দৃষ্টি তার অপারেশন থিয়েটারের দিকে। পরনের শুভ্র পাঞ্জাবি লাল বর্ণ ধারণ করেছে। সারা শরীর রক্তে ভেজে আছে। দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করেছে সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কানে একটি নারী কণ্ঠ বারবার প্রতিধ্বনি হচ্ছে। না, আর সহ্য করতে পারছে না আরহাম। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। নির্বাচনের পর শপথ গ্রহণের পালা এসেছে। কালকে এই সকল ব্যবস্থা করে রাখা হয়েছিল। আজকে সকাল 11টায় শপথ গ্রহণ করানো হবে। সবকিছু পর্যবেক্ষণ করছিল পুলিশ এবং বিভিন্ন আইনসভার মানুষ। যত পারছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মিডিয়ার মানুষ এবং বিভিন্ন উচ্চপদস্থ মানুষের বিচরণ চলছে। তখনই সেখানে উপস্থিত হয় আরহাম। শুভ্র পাঞ্জাবি পায়জামা, হাতে ব্যান্ডেড ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ঘাড় সমান লম্বা চুলগুলো আলগোছে পেছনে ঝুটি করা। দেখে মনে হচ্ছে কোনো মাফিয়া। উপস্থিত জনগণের মধ্যে হৈ হৈ পড়ে যায়। মন্ত্রীর এরকম সাজ কত মেয়েদের হার্ট ব্রেক করেছে কে যদি সে জানতো। গার্ডা তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। রাগে ফুসফুস করছে শুভ্রা। শুভ্র রঙের একটি শাড়ি চড়ানো তার গায়ে, ঠিক যেন শুভ্র পরী। তার সাথে থাকা কয়েকটা মেয়ে মন্ত্রী মশাই সৌন্দর্যের প্রশংসা করছে। সহ্য হচ্ছে না তার কেন করবে? মন্ত্রী মশাই তো শুধু তার। আরামের থেকে কিছুটা দূরত্বে সে। আর ধৈর্য ধরতে না পেরে কল দিল আরহামের নাম্বারে। সবে মাত্র সামনের দিকে এগোতে ধরেছিল আরহাম। ফোন বাজতেই থেমে যায় সে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা যায়। হয়তো বুঝতে পেরেছে কে কল দিয়েছে। পকেট থেকে ফোন বের করে সাথে সাথে তার মুখের হাসি আর একটু প্রসারিত হয়। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম, শুভ্রপরী। দীর্ঘ সময় পর কালকে রাতে একবার এই নাম্বার থেকে কল এসেছিল। তখন রমণীটি হয়তো জানতো না তার মন্ত্রী মশাই তার সম্পর্কে সকল তথ্য বের করেছে। এখন হয়তো জানে না। এখন সে খোলা বইয়ের মতো মন্ত্রী মশাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? এত তাড়াতাড়ি বলে গেছেন? দাঁত কিরমির করছে শুভ্রা। কালকে রাতেও তো এই লোক তার কথা শুনেছিল। তাহলে আজকে কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারছে না? এদিকে মুখ টিপে হাসছে আরহাম। সে বুঝতে পারছে অপর পাশের মানুষটি রেগে গেছে। আরহামের মুখে হাসি দেখে সকলেই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। আপনি কে বলছেন? আর আমার ব্যক্তিগত নাম্বার কোথায় পেলেন? আপনি এমন কোনো ব্যক্তি যাকে আমার মনে রাখার কথা? রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় শুভ্রা। আচ্ছা, আপনার বাচ্চা আর মা আমি। ডান দিকে তাকান। অবাক হয় আরহাম। সে ভাবতেও পারেনি এমন কোনো জবাব দিবে মেয়েটা। আরও একবার অসভ্য নির্লজ্জ মেয়ে বলে আখ্যায়িত করে শুভ্রাকে। আরহামের ডান দিকে অবস্থান শুভ্রার। আরহাম তাকায় সেদিকে। দেখতে পায় শুভ্র রাঙানো রমণীটিকে। শুভ্র এগিয়ে আসছিল আরহামের দিকে। গার্ডরা বাধা দিতে চাইলে আরহাম নিষেধ করে তাদের। তাছাড়া অনেকেই চিনতে পেরেছে শুভ্রাকে। এই তো কালকে সেই নির্লজ্জ মেয়েটা। আরহামের প্রায় কাছেই চলে এসছে শুভ্রা। তখনই দেখতে পায় কেউ একজন আরহামের দিকে বন্দুক তাক করে দূর থেকে। চমকে যায় শুভ্রা। হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে। আরহাম ভুরু কুচকে তাকায় তার দিকে। মন্ত্রীমশাই, জোরে চিল্লিয়ে ওঠে শুভ্রা। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি চলার শব্দ পাওয়া যায়। হতভম্ব হয়ে যায় সকলে। আরহাম তাকায় তার বুকের ওপর পড়ে যাওয়া রমণীটির দিকে। বুকে তরল জাতীয় কিছু অনুভব করে সে। মাথা যেন কিছুক্ষণের জন্য শূন্য হয়ে গেছে। যতক্ষণে বুঝতে পারে ঘটনা ততক্ষণে পড়ে যেতে নাই শুভ্রা। নিজ বাহুডোরে আগলে নেয় তাকে আরহাম। তাকে একবার দূরে অবস্থানরত মানুষটির দিকে, যে কিনা গুলি চালিয়েছে। পুলিশ কিছু করার আগেই লোকটি পালিয়ে যায় সেখান থেকে। আরহামের মস্তিষ্ক সচল হতেই দ্রুত শুভ্রাকে নিয়ে গাড়িতে ওঠে সে। ফাহিম ছিল স্টেজে কোনো একটা কাজে। সময় হলো না তাকে সাথে নেয়ার। খুব দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আরহাম। এতক্ষণের ঘটনাগুলো যেন সকলের মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে? সকলে এটা ঠিকই বুঝতে পেরেছে গুলি করা হয়েছিল আরহামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে নিউজ চ্যানেলগুলোতে হৈ হৈ উঠে পড়ে। এই মেয়ে চোখ খোলো। শুভ্রপরী, এই শুভ্রপরী,
চোখ খুলে বলছি। অবাক হয়ে ড্রাইভার। আরামকে এর আগে কখনো এত বিচলিত হতে দেখেনি সে। আরামের এতক্ষণে মনে পড়ে শুভ্রা মাস্ক পরে আছে। একটানে খুলে ফেলে সে মাস্ক। চোখের সামনে দৃশ্যমান হয় আদরে এক মুখশ্রী। ভয়ঙ্কর সুন্দর সেই চোখ জোড়া বন্ধ, গোলাপের ন্যায় ঠোঁট জোড়া কেমন প্রাণহীন দেখা যাচ্ছে। হাসপাতালের পৌঁছে শুভ্রাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে সে। সকলেই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার আরামের কোনো ভাবান্তর হচ্ছে না। হাসপাতালে উপস্থিত হয় ফাহিম। পাগল পাগল অবস্থা তার। নিজের একমাত্র আদরে বোন অপারেশন থিয়েটারে মানতে পারছে না সে। তাকে কেন তার বোনের জায়গায় আঘাত করা হলো না? তার ছোট নিষ্পাপ বোন যে কষ্ট পাচ্ছে। আরাম কারোর উপস্থিতি টের পেয়ে তাকায় সামনের দিকে। দেখতে পায় বোনের জন্য ফাহিমের আতঙ্কিত চেহারা। দেখতে পায় ফাহিমের চোখে বোনকে সুরক্ষা না দিতে পারার অপরাধ বোধ। বাসায় জানিয়েছিস ফাহিম? না, এখনো জানানোর দরকার নেই। আচ্ছা। আরাম বুঝতে পারছে ফাহিমের ভেতরের অবস্থা। দৃষ্টি ঘুরতে আবার তাকায় অপারেশন থিয়েটারের দিকে, যেখানে এক শুভ্রপুরীর চিকিৎসা চলছে। তখনই ডাক্তার বেরিয়ে আসে ওটি থেকে। উঠে দাঁড়ায় আরাম। শি ইজ আউট অফ ডেঞ্জার স্যার। যেহেতু বুলেট দুটো বুকের অনেকটা উপরের দিকে লেগেছে, তাই বেশি সমস্যা হয়নি। কিছুক্ষণ পর কেবিনে শিফট করানো হবে বলি ডাক্তার চলে যায় নিজ বরাদ্দকৃত কেবিনে। আরাম যেন এতক্ষণ এটা শোনার অপেক্ষাতেই ছিল। খোঁজ নে ফাহিম, কে বা কারা এমন করলো, আর সাজিদকে গোডাউনে নিয়ে যায়। আরামের এমন শান্ত কণ্ঠ শুনে চমকে ওঠে ফাহিম। সাজিদকে কেন গোডাউনে নিয়ে যেতে বলেছে? ভাই, শুভ্রার জ্ঞান ফের অবধি থাকি। আপনি বাসায় যান ভাই। বাইরে মিডিয়ার লোকজন হুমড়ি খেয়ে পড়ে আছে। গার্ডরা অনেক কষ্ট তাদের আটকে রেখেছে। আপনি চলুন, আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এখানে থাকা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আরাম মনোযোগ দিয়ে শুনে ফাহিমের কথা। এই ছেলেটাকে সে দু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। আরাম তাকায় একবার শুভ্রার দিকে, যাকে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে। এতটুকু সময়ের মধ্যে মেয়েটির সাথে কি হয়ে গেল ভাবতেই একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে আরহাম। অতঃপর ফাহিমের সাথে হাঁটা ধরে। ফাহিম আরহামকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসে। পুরো হাসপাতাল গার্ড দিয়ে ঘিরে রাখা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আরহাম। তার শরীরে লেগে থাকা সব রক্ত ধুয়ে যাচ্ছে। চেয়ে আছে সে রক্তের দিকে। কিছু সময়ের ব্যবধানে কত বড় ঘটনা ঘটে গেল। সকালের কথা ভাবতেই দমে যাওয়ার রাগ আবার বেড়ে যায়। সে কিভাবে এতটা অসতর্ক হতে পারল? নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার। সামনে থাকা আয়নায় সজোরে ঘুষি মারে আরহাম। মুহূর্তের মধ্যেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আয়নাটি। সাথে তার হাত থেকে বইতে শুরু করলো রক্তের ধারা। না, সে নিজের রক্ত দেখে মোটেও বিচলিত হচ্ছে না, বরং তার শরীরে লেগে থাকা শুভ্রার রক্ত তাকে বিচলিত করছে। ভুলতে পারছে না সে শুভ্রার রক্তাক্ত দেহটি। কিভাবে তার চোখের সামনে চঞ্চল হরিণীর ন্যায় চোখজোড়া শীতল হয়ে গেল। আরহামের জন্যই তো আজকে মেয়েটার এত বড় ক্ষতি হলো। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তার। আজ তো শুভ্রার জায়গায় তার হাসপাতালে থাকার কথা ছিল। সময় মতো মেয়েটি না আসলে হয়তো সে নিজেই আজ রক্তাক্ত হতো। আরহাম পারছে না আরও সব ভাবতে। মাথা ছিঁড়ে যাচ্ছে তার। যত দ্রুত সম্ভব বের হয় ওয়াশরুম থেকে। মেয়েটাকে ওভাবে রেখে সে কোনোভাবেই থাকতে পারছে না। টিভির দিকে তাকিয়ে আছে রেজাউল চৌধুরী। রাগে তার শরীর কাঁপছে। টিভির স্ক্রিনে চলছে সকালের ব্রেকিং নিউজ। সব জায়গায় শুধু একই খবর দেখা যাচ্ছে, মন্ত্রী আরহাম শিকদারকে মারার চেষ্টা। আবার বেঁচে গেলি তুই আরহাম। রেজাউল চৌধুরীর পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাজিদ। ভয়ে কাঁপছে তার হাত পা। ইতোমধ্যে কিছু অশ্রাব্য শব্দ শুনতে হয়েছে তাকে। হঠাৎ কিছুর বিকট শব্দে মাথা তুলে তাকায় সামনের দিকে। দেখতে পায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া টিভি আর আগে ফুঁসতে থাকা রেজাউল চৌধুরীকে। আর কিছু বুঝে ওঠার আগেই তার গলা চেপে ধরে রেজাউল চৌধুরী। এক নাগারে কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে সে। এদিকে সাজিদ নিঃশ্বাস নিতে পারছে না, হাত পা ছুটোছুটি করছে। বস আর হামের দুর্বলতার সম্পর্কে জানতে পেরেছি। অনেক কষ্ট উচ্চারণ করে সাজিদ। রেজাউল চৌধুরী কানে কথাটা পৌঁছাতেই ছেড়ে দেয় সাজিদের গলা। মেঝেতে পড়ে যায় সাজিদ। জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। আরেকটু হলেই তার শরীর থেকে জানটাই বেরিয়ে যেত। মনে মনে কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে সে রেজাউল চৌধুরীর জন্য। সাজিদের কথা শুনে রেজাউল চৌধুরীর চেহারায় মুহূর্তেই খুশির ঝলক দেখা যায়। শুভ্রার কেবিনের বাইরে পুরো খান পরিবার দাঁড়িয়ে আছে। তারা টিভিতে খবর দেখে জেনেছে সবটা।
ফাহিমের বাবা মিস্টার আজাহিদ খান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। ফাহিম মাথা নিচু করে আছে। ইশতিয়াক খান আনোয়ারা খানকে সামলাচ্ছেন। ফারজানা খান পারছেন না ছেলেকে কয়েকটা চড় মারতে। হয়তো হাসপাতালে না হলে এতক্ষণে মারতেন। বনির এমন অবস্থা কি করে হলো ফাহিম? ফাহিম তাকায় তার বড় ভাই ফারহাদের দিকে, আবার মাথা নিচু করে ফেলে সে। ফারহাদ অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ভাইয়ের পানে। ফাহিমের থেকে উত্তর না পেয়ে তেরে আসতে নাই সে। রূপন্তী শক্ত করে ধরে ফেলে ফারহাদের হাত। সে জানে এখন তার স্বামীকে ছেড়ে দিলে নিশ্চিত কোনো অঘটন ঘটবে। খুব ভালো করে জানে সে ফারহাদের রাগ সম্পর্কে। ফাহিম সব ঘটনা খুলে বলে। তার কথা শুনে উপস্থিত সকলে আরও রেগে যায়। তাদের বাড়ির একমাত্র মেয়ের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছে না তারা। শুভ্রা যে ওখানে যাবে তা তো জানানো হয়েছিল ফাহিমকে। তাহলে সে কেন শুভ্রাকে নিরাপদ রাখতে পারল না? নিজের প্রতি নিজের ধিক্কার জানাতে ইচ্ছা করছে ফাহিমের। সে কেন পারল না তার বোনের খেয়াল রাখতে? আজাহিদ খান কিছু বলতে নেবে তার আগেই সেখানে উপস্থিত হয় শিকদার পরিবার। চমকে ওঠে সবাই। আরহাম কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ফাহিমের সামনে। ফাহিমকে মাথা নিচু করে থাকতে দেখে ভুরু কুঁচকে যায় তার। কিছু সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারে ফাহিমের মাথা নিচু করে থাকার কারণ। ফাহিম, তুমি নিশ্চয়ই এমন কিছু করিসনি যার জন্য মাথা নিচু করে থাকতে হবে। আরহামের আওয়াজে শুনতে ফাহিম মাথা তুলে তাকায় তার দিকে। চোখ ছলছল করছে তার। কিছু বলার জন্য মুখ খুলতে আরহাম জোরে ধমক দেয় তাকে। ফাহিম, যা হয়েছে তাতে নিশ্চয়ই তোর কোনো হাত নেই। তাহলে এভাবে অপরাধীর মতো মাথা নিচু করে আছিস কেন? এক থাপ্পড়ে সপ্তাহ ফেলে দেব। সোজা হয়ে দাঁড়া। উপস্থিত সকলে নজর পড়ে তাদের দিকে। এমনিতেও মন্ত্রী আরহাম শিকদার এসেছেন এখানে, তার উপর আবার ধমকও দিচ্ছেন। সকলের চোখ অবাকতায় ছেয়ে যায়। নীলিমা শিকদার বসেছিলেন আনোয়ারা খানের পাশে। ফারজানা শিকদার আর রোজিনা শিকদারের সাথে তিনিও যোগ হয়ে আনোয়ারা খানকে বোঝাচ্ছিলেন। আনোয়ারা খান কান্না করেই যাচ্ছেন। ছেলের এমন ধমক শুনে বিরক্ত হন তিনি। আসাদ শিকদারও বিরক্ত হয়েছেন। সব জায়গায় খালি মন্ত্রীগিরি। ফাহিম চট করে সোজা হয়ে যায়। প্রচণ্ড ভয় পায় সে আরহামকে। আরহাম বলেছে মানে এখন যদি সে মাথা নিচু করে থাকে তাহলে নিশ্চয়ই থাপ্পড় খেতে হবে। হন্তদন্ত হয়ে প্রায় ছুটে আসছেন নওশাদ খান। তার পেছনেই তার দুই ছেলে রাহাত খান আর রিমন খান, যমজ ভাইয়েরা দুজনে। বিয়েও একসাথে করেছে তারা। আর অবাক করা বিষয় হচ্ছে তাদের স্ত্রীরাও একই সাথে 7 মাসের অন্তঃসত্ত্বা। তারা এতক্ষণ অফিসে থাকার কারণে ঘটনা জানতে পারিনি। কিছুক্ষণ আগে রোজিনা শিকদার তাদের জানিয়েছে। মন্ত্রী পরিবারকে দেখে তারা কিছুটা অবাক হয়। রোজিনা শিকদার এগিয়ে আসেন স্বামী এবং ছেলের দিকে। রাত 8টা। ধরণীতে অন্ধকারের আগমন ঘটেছে আরও অনেকক্ষণ আগে। শুভ্রার অপারেশনের 9 ঘন্টা পেরিয়ে গেছে। এখনও জ্ঞান ফেরেনি তার। এই নিয়ে ডাক্তাররাও চিন্তায় আছেন। খান পরিবার এখনও শুভ্রার কেবিনের বাইরে। শিকদার পরিবার থাকতে চেয়েছিল শুভ্রার জ্ঞান ফেরা অবধি, কিন্তু আজাহিদ খান বাসায় পাঠিয়েছেন তাদের। তারা বলে গেছে শুভ্রার জ্ঞান ফিরলে যেন তাদের জানানো হয়। যতই হোক তাদের ছেলের প্রাণ বাঁচিয়েছেন এই মেয়ে। রোজিনা খান আর রূপন্তীকে বাড়ি পাঠানো হয়েছে। বাড়িতে 2জন অন্তঃসত্ত্বা মেয়ে আছে যে তাদেরও খেয়াল রাখতে হবে। আনোয়ারা খান আর ইশতিয়াক খান থাকতে চাইলে তাদের থাকতে দেননি কেউ। এমনিতেও বয়স হয়েছে তাদের। যদি অসুস্থ হয়ে পড়েন বলা হয়েছে শুভ্রার জ্ঞান ফিরলে তাদের আবার হাসপাতালে নিয়ে আসা হবে। আর আমার ফাহিম বেরিয়েছে। তাদেরকে বেরোতে দেখে কেউ কিছু বলেনি। বাকি সকলে এখন উপস্থিত শুভ্রার কেবিনের বাইরে। ভেতরে আছেন ফারজানা খান। পিটপিট করে চোখ খুলে তাকায় শুভ্রা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করে সে। নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। বোঝার চেষ্টা করছে কেন সে হাসপাতালে। কিছু সময়ের মধ্যে মস্তিষ্ক সচল হয়ে যায় তার। প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করে। তার মন্ত্রী মশাইকে মারতে চেয়েছিল কেউ। সে যদি না থাকতো তাহলে কি হতো তার মন্ত্রী মশাইয়ের? ভাবতেই আতকে ওঠে শুভ্রা। পরক্ষণে আবার কিছু একটা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। তার মন্ত্রী মশাই তাকে কোলে তুলেছিল। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল তার মন্ত্রী মশাই তাকে কোলে তুলে গাড়িতে বসেছিল। ইস, ভাবতে কেমন যেন লাগছে তার। নার্স এসেছিল শুভ্রার অবস্থা পর্যবেক্ষণ করতে। শুভ্রাকে হাসতে দেখে আশ্চর্য হয়ে যায় তিনি। জোরে চিৎকার করে ওঠে। চমকে ওঠে শুভ্রা। খান পরিবার নার্সের চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে কেবিনে। শুভ্রার দিকে নজর পড়তেই যেন সকলের বুক থেকে ভারী পাথর নেমে যায়। পরক্ষণেই নার্সের দিকে তাকায় তারা। নার্সের চিৎকার করার কারণ বুঝতে পারছি না। কি হয়েছে সিস্টার? নার্স ভয়ে ভয়ে তাকায় শুভ্রার দিকে।
যে কিনা ভ্রুকুচকে তাকিয়ে আছে নার্সের দিকে। আপনি হাসছিলেন কেন? আমি ভয় পেয়েছিলাম তো। আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি এরকম অবস্থায় হাসতে। আমি ভেবেছিলাম জিন ভর করেছে আপনার উপরে। রাগ উঠে যায় শুভ্রার। কি সুন্দর তার মন্ত্রীমশাইকে নিয়ে ভাবছিল সে। তাদের তো বাগড়া দিল, এখন আবার বলছে জিন ভর করেছে তার উপরে। বাকি সকলে কৌতূহলী হয়ে তাকায় শুভ্রার দিকে। এবার বিরক্ত হয় শুভ্রা। কি হয়েছে? এভাবে তাকানোর কি আছে? আমাকে কি কোনো জাদুঘরের জিনিস মনে হচ্ছে? থতমত খেয়ে যায় সকলে। এই মেয়েকে দেখে কি মনে হবে? এর সাথে কি হয়েছে? দুটো গুলি খেয়ে এভাবে কথা বলছে। বনি, একসাথে বলে ওঠে ফরহাদ। রাহাত আর রিমন। শুভ্রা তাকায় তার 3 কাজিন ভাইয়ের দিকে। তার দৃষ্টি আরও কাউকে খুঁজছে। ফরহাদ বলে তাকে সকলের কথা। আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে সকলে। এই মেয়ে কখনো নিজের কষ্ট প্রকাশ করে না। আপনি হাসছিলেন কেন ওভাবে? নার্সের কথা শুনে শুভ্রা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে ওঠে, মন্ত্রীমশাইয়ের কথা ভাবছিলাম। ইস, দুটো গুলি লাগার জন্য উনি আমাকে কোলে তুলেছিলেন। যদি আরও দুটো গুলি লাগতো না জানি আরও কত কিছু করত। শুভ্রার কথা শুনে হতভম্ব সকলে। এই মেয়ে আসলেই নির্লজ্জ। কি বলছে সব? কিন্তু আরও দুটো গুলি লাগার কথা শুনে ধমকে ওঠে সকলে। বাচ্চা বাচ্চা মুখ করে তাকায় শুভ্রা সকলের দিকে, যেন তার মতো নিষ্পাপ আর কেউ নেই। ততক্ষণে একজন ডাক্তার প্রবেশ করে শুভ্রার কেবিনে। সকলকে একসাথে কেবিনের ভেতর দেখে বাইরে যেতে বলে। অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটা গোডাউন। বাইরে থেকে যে কেউ ভাববে ভূতের গোডাউনটি। দিনের বেলাতেও সচরাচর এই গোডাউনের আশেপাশে কাউকে দেখা যায় না। কয়েকটা মোমবাতি জ্বালানো ভেতরে হালকা আলোয় দেখা যাচ্ছে চারিপাশের কিছু দৃশ্য। মেঝেতে পড়ে আছে একটা ছেলের মরদেহ। ভীষণ বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে। শরীরের একটু অংশ মনে হয় ফাঁকা নেই, যেখানে আঘাত করা হয়নি। দেখে মনে হচ্ছে কেউ নিপুণতার সাথে ছেলেটির শরীরে ব্লেড চালিয়েছে। ফাইম এটাকে ফেলে আসবি রেজাউল চৌধুরীর বাড়ির সামনে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাইম। মন্ত্রী আরহাম শিকদারের হিংস্রতা সম্পর্কে খুব ভালোভাবে অবগত সে। কিন্তু আজকের আরহামের সাথে সে আগের আরহামের কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছে না। গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে যাচ্ছে ফাইমের। আরহাম বোধ হয় বুঝতে পারল ফাইমের অবস্থা। পাশে রাখা এক বালতি পানি ছুঁড়ে মারল ফাইমের দিকে। হকচকে যায় ফাইম। ফ্যালফ্যাল করে তাকায় আরহামের দিকে। আরহামের কোনো হোলদোল নেই। সে শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। ভাই, কি করলেন এটা? করুণ কণ্ঠে বলল ফাইম। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মনে হলো তোর পানির দরকার, তাই দিলাম। কেন? পানি দিয়ে ঠিক করিনি। ভুরু কুচকে ফেলে ফাইম। মনে মনে নিজেকে ধিক্কার জানায়। এরকম মুহূর্তে এমন কথা, এটা মন্ত্রীমশাইয়ের দ্বারাই সম্ভব। যা, পানি খেয়ে এটাকে ফেলে আয়। লাশটার দিকে ইশারা করে বলে। মাথা নাড়ায় ফাইম। ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা জ্বলজ্বল করছে। কিছুটা ভয় পেয়ে যায় ফাইম। তার বনি এর কিছু হলো না তো? হাত কাঁপছে ফাইমের, যদি কোনো খারাপ খবর শুনতে পায়। ফাইমের অবস্থা দেখে ভুরু কুচকায় আরহাম। আরেকবার ফোন বাজতেই কাঁপা কাঁপা হাত ধরে সে। ওপাশ থেকে বোনের কণ্ঠ শুনে বুকের মধ্যে থাকা কষ্টের নদীটা মুহূর্তেই সুখে পরিণত হয়। মুখে প্রকাশ পায় চওড়া হাসি। বনি। ফাইমের মুখে বনি শুনে কিছুক্ষণ থমকে যায় আরহাম। মেয়েটার কি কিছু হয়েছে ভাবতেই কেমন যেন লাগতে শুরু করলো তার। তুমি একদম কথা বলবে না ভাইয়া? তুমি আমার কাছে আসোনি কেন? ওপাশের কণ্ঠস্বর শুনে ফাইম বুঝতে পারে তার বনি তার উপর কি পরিমাণে অভিমান করে আছে। অভিমান করিস না বনি, আমি আসছি এক্ষুনি। ঠাস করে কল কেটে দেয় শুভ্র। হেসে ফেলে ফাইম শুভ্রার বাচ্চামো দেখে। আরামের দিকে তাকায় সে, যে কিনা এতক্ষণ তার দিকেই ভুরুকুচকে তাকিয়েছিল। ভাই, বনির জ্ঞান ফিরেছে। মুহূর্তেই কুচকানো ভুরুচোরা শিথিল হয়ে যায় আরহামের। ঠোঁটের কোণে দেখা যায় হালকা মৃদু হাসি, কিন্তু সে হাসি দেখতে পেল না ফাহিম। আরে, আমি তো এখন ঠিক আছি বড় বাবা। তুমি বেকার চিন্তা করছো। আর ছোট বাবা, তুমি তাল মেলাচ্ছ তোমার ভাইয়ের সাথে। আমি কিন্তু মানব না এসব। বলছি না আমি একদম ঠিক আছি। তোমাদের মেয়ের এখনো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নাতি নাতনি কি না কি দেখে। আমার কিছু করতে হতে পারে বলো তো? আরাম এসেছিল শুভ্রাকে দেখতে। দরজার কাছে আসতেই শুভ্রার এমন লাগাম ছাড়া কথা শুনে সেখানে তা হয়ে দাঁড়িয়ে পড়ে আরহাম। এই মেয়ে যে আসলে নির্লজ্জতার প্রমাণ ইতোমধ্যে অনেকবার পেয়ে গেছে সে। আরামের ঠিক পেছনে ছিল ফাহিম। বোনের এমন কথা শুনে না চাইতেই উচ্চস্বরে হেসে ওঠে সে।
সে হয়তো ভুলে গেছে তার থেকে ঠিক 3 হাত দূরেতে আরামের অবস্থান। হেসে যেন মাটির সাথে লুটোপুটি খাচ্ছে ফাহিম। তখনই শুভ্রার কেবিন থেকে বের হয় খান পরিবার। আরামকে দেখে তারা কিছুটা অবাক হয়। শুভ্রার দাদা দাদিকেও আনা হয়েছিল শুভ্রার জ্ঞান ফেরার পর। সকলে আরামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহিমকে হাসতে দেখে সকলে তার দিকে তাকায়। এভাবে হাসছো কেন ফাহিম? গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আজাহিদ খান। ফাহিমের হাস্যজ্জ্বল মুখ মুহূর্তেই চুপসে যায়। তার বাবা যে তার উপর প্রচণ্ড রেগে আছে জানে সে। বোনের কথা শুনে একদম নিচু কণ্ঠে উত্তর দিল ফাহিম। আদৌ কেউ শুনতে পেল কি তার কথা? ইতোপূর্বে আরামের সাথে পুরো খান পরিবারের পরিচয় হয়ে গেছে। তাই শাহজাহিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্রার এখন কেমন অবস্থা আঙ্কেল? না, উত্তর দিলেন না আজাহিদ খান। তিনি প্রচণ্ড ক্ষেপে আছেন আরহাম আর ফাহিমের উপর। তাদের বেখেয়ালির জন্যই তার ভাইয়ের একমাত্র মেয়ের আজই অবস্থা। সব থেকে বড় কথা, এই মন্ত্রীকে বাঁচাতে গিয়ে তাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে। খানবাড়ির অনেকেই রেগে আছেন আহরামের উপর। ইশতিয়াক খান সবটা বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে বলে ওঠেন, দিদিভাই ঠিক আছে আরহাম, তুমি চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে আরহাম। তার তো কিছু করার ছিল না। সে যদি জানতো শুভ্রা ওভাবে তাকে বাঁচাবে তাহলে কখনোই সে শুভ্রাকে সেখানে উপস্থিত থাকতে দিত না। আমি বোনের সাথে দেখা করব বাবা। ছেলের এমন করুণ কণ্ঠ শুনে আজাহিদ খান তাকায় ছেলের দিকে। আমরা চলে যাচ্ছি, তোমার মা আর ফারহাদ থাকবে এখানে, তুমি দেখা করা বাসায় চলে এসো বলে তিনি হাঁটা ধরলেন সামনের দিকে। ফারজানা খান আর ফারহাদ বাদে খানবাড়ির বাকিরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ হাসপাতালে এতজন থাকা যাবে না। ফাহিমের চোখে পানি ছলছল করছে। ফারজানা খান এগিয়ে আসে ছেলের দিকে। যাও, আরামকে নিয়ে ভেতরে যাও, শুভ্র অভিমান করেছে তোমার উপর। ফাহিম তাকায় আরহামের দিকে। আরহামও কি ইশারায় বোঝায় সে যাবে না শুভ্রার কেবিনের ভেতরে। তাকে দেখে নির্লজ্জ মেয়েটা আবার কি না কি কাণ্ড করে বসে। কাছের দরজা বাইরে থেকে দেখবে। ফাহিমও আরহামের ইশার অনুযায়ী একাই ভেতরে প্রবেশ করে। আরহাম বাইরে থেকে দেখে শুভ্রাকে। ভেতরে কিছু একটা দেখিয়ে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলে সে। কেমন অদ্ভুত লাগছে তার, কিছু বুঝতে পারছে না নিজের বর্তমান অনুভূতি। অতঃপর ফারজানা খান আর ফারহাদ এর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাইরে তার জন্য গার্ড অপেক্ষা করছে। ফাহিম হয়তো কখনোই তাকে একা ছাড়ত না। শিকদার বাড়িতে জানানো হয়েছে শুভ্রার জ্ঞান ফেরার কথা। তারা আসতে চাইলে বারণ করেছে খান পরিবার, বলেছে সকালে এসে দেখা করতে, রাতে আসা দরকার নেই। ফাহিম ভেতরে প্রবেশ করে যেন 440 ভোল্টের ঝটকা খায়। আল্লাহ, সে কি ভুল দেখছে? 2 হাত দিয়ে একবার ভালো করে চোখ পরিষ্কার করে নেয়। না, সামনে থাকা দৃশ্য তো পরিবর্তন হলো না। তার মানে সে ঠিকই দেখছে। বনি, নির্লজ্জতার একটা সীমা আছে, তুই তো দেখি সেটা অতিক্রম করে ফেলেছিস। শুভ্রা তাকায় ফাহিমের দিকে। কোনো কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। মনোযোগ দেয় হাতে থাকা ছবিটির দিকে। তার মন্ত্রীমশাইয়ের ছবিতে সে চুমু খাচ্ছিল, তাতে লজ্জা পেতে হবে কেন? বনি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আগে থেকে বুঝতে পারলে তোকে কখনোই ওখানে যেতে দিতাম না। আজ আমার জন্য তোর এই অবস্থা। বলতে বলতে ফাহিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্রা তাকায় তার ভাইয়ের দিকে। কে বলবে এটা ওর কাজিন হয়? তাকে দেখে মনে হচ্ছে তার নিজের বোনের সাথে এমন হয়েছে। শুভ্রা নিজেকে ভাগ্যবতী মনে করে। তার পরিবারের সকলেই তাকে খুব ভালোবাসে। ধুর ভাইয়া, দিলে তো এত সুন্দর রোম্যান্টিক মুডের 12টা বাজিয়ে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি কিভাবে বুঝবে কোনটা রোম্যান্টিক মুড। তুমি তার কারোর প্রেমে পড়ো নাই বলে গাল ফুলিয়ে ফেলে শুভ্রা। ফাহিম ভুরু কুচকে ফেলে। এই শুভ্রা নামক মেয়ে যে কখনো ঠিক হওয়ার নয় সে জানে। কিভাবে তাকে এসব বলে দিল? আমি তোর বড় ভাই হই বোন, সম্মান দে। একটু তো লজ্জা কর, নিজে বড় ভাইকে এভাবে বলছিস। আর তুই হাসপাতালে তোর মন্ত্রীমশাইয়ের ছবি কিভাবে পেলি? নার্সের কাছে পেয়েছি। নার্স বলে কিনা মন্ত্রীমশাইকে সে ভালোবাসে, তাই সাথে ছবি নিয়ে ঘুরে। কত বড় সাহস নার্সের! আমিও কিছুক্ষণ কথা শুনে ছবিটা নিয়ে নিয়েছি। বলো ভালো করিনি? মন্ত্রীমশাই শুধু এই শুভ্রার। দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির শব্দ শোনা যায়। ফারহাদ হাসতে হাসতে দরজায় কোনো রকম ধরে দাঁড়িয়ে আছে। ফাহিম কিছুক্ষণ শুভ্রার ফারহাদের দিকে তাকিয়ে নিজে উচ্চস্বরে হেসে ওঠে। ভোরের আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। রেজাউল চৌধুরীর ভোরে হাঁটার অভ্যাস আছে। প্রতিদিন সকালে তিনি কয়েকজন গার্ডকে নিয়ে বের হন হাঁটার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি। খুশি মনে তিনি বের হলেন গার্ডেন নিয়ে। কিন্তু কে জানতো আজকে সকাল তার জন্য এমন হবে।
জানলে হয়তো তিনি বের হতেন না বাইরে, অথবা আরও নিরাপত্তা ব্যবস্থা করতেন। তার চোখের সামনে পড়ে আছে সাজিদের ক্ষত বিক্ষত দেহ। আতকে ওঠেন তিনি। কি নির্মমভাবে মারা হয়েছে ছেলেটাকে। ভাবতেও তারা শরীরের শির দ্বারা বেয়ে যাচ্ছে আতঙ্কের জোয়ার। লাশটার দিকে তাকানো যাচ্ছে না। বিভৎস অবস্থা। শরীরের প্রতিটা জায়গায় কাটা, সামান্য জায়গা ফাঁকা নেই। দেখে বোঝাই যাচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে। রেজাউল চৌধুরীর শরীর থরথর করে কাঁপছে। সাথে থাকা গার্ডরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না এনার মতো জঘন্য একজন মানুষ কেন সামান্য একটা লাশ দেখে এমন ভয় পাচ্ছে। তার কাছে তো এইসব দেখা নিত্যদিনের ব্যাপার। তিনি নিজেই তো এই কাজ করেন। রেজাউল চৌধুরী দাঁড়িয়ে থাকতে পারল না আর। গার্ডের সাহায্য চলে আসে বাড়ির ভেতরে। বলে আসেন লাশটা সরিয়ে ফেলতে। শিকদার বাড়িতে চলছে নীরবতা। কালকে সকালেই বাড়িতে ছিল খুশির আমেজ। খাবার টেবিলে সকলে নীরবতা পালন করছে। কারো মুখে কোনো কথা নেই। তাদের বাড়ির ছেলে তো সুস্থ আছে, কিন্তু তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে যে মেয়েটি নিজের জীবনের পরোয়া করেনি, তার জন্য চিন্তায় সবাই। মেয়েটিকে দেখার কৌতূহল সকলের মধ্যে বিদ্যমান। আরহাম সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখে নাই সকলের ভাবভঙ্গি। তার সব কাজিনদের মধ্যে বড় সে নিজেকে আলাদা এক কঠোরতার পর্দায় আবৃত করে রেখেছে, যার কারণে কারোর সাথে খুব বেশি সখ্যতা নেই তার। কাজিনরা সকলে ভয় পায় তাকে। এমনকি তার মুখের ওপর কেউ কথা বলে না পরিবারের। তাকে নামতে দেখে নীরব ডাইনিং টেবিলে যেন আরও নীরব হয়ে গেল। সকলে মাথা নিচু করে মনোযোগ দিল খাবার খাওয়ায়। আরহাম তার নির্দিষ্ট চেয়ারে বসল। সকলের দিকে একবার তাকিয়ে নিজেও খাবায় মনোযোগ দিল। বাসায় কিছু হয়েছে মা? হঠাৎ আরহামের কথা শুনে সকলে চমকে ওঠে। শান্ত পরিবেশ, হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনি হচ্ছে। সকলে তাকায় আরহামের দিকে। কি নিষ্ঠুর এই পুরুষ! কত বড় বিপদ হতে যাচ্ছিল ভাবতেই সকলের অন্তরাত্মা কেঁপে উঠেছে। নিহাতি মেয়েটা ছিল, আর ইনি বলছেন কোনো কিছু হয়েছে। নীলিমা শিকদার শান্ত দৃষ্টি ফেলে আরহামের উপর। না, কিছু তো হয়নি। কি হবে এই বাড়িতে? যেখানে স্বয়ং মন্ত্রীর বাস, সেখানে কি আর কিছু হতে পারে? মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই তার মা। পছন্দ করেন এইসব নীলিমা শিকদার। কিন্তু আরহাম তো আরহাম, শেষে রাজনীতি করেই ছাড়ল। ছেলে মন্ত্রী হয়েছে, তবুও তার কোনো হেলদোল নেই। বাকিদের নীলিমা শিকদারের কথা শুনে হাসি পেলেও চুপ করে আছে তারা। এখানে হাসলে তাদের যে একজনে ওর মাথাও ঘাড়ে থাকবে না ভালো করেই জানে। আরিফা তালুকদার আরহামকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরহাম, মেয়েটাকে দেখতে যেতে যাচ্ছি। আরহাম একবার তাকায় তার ফুপির দিকে, তারপর বাকি সকলের দিকে। সকলের মুখে সে দেখতে পাচ্ছে শুভ্রাকে দেখার কৌতূহল। টিভিতে নিশ্চয়ই দেখেছ। হতাশ হন আরিফা তালুকদার। তার ভাইয়ের ছেলে বরাবরই ঘাড়তেরা। একটু সহজভাবে বললে কি হয়, সে দেখতে যেতে হবে না। মেয়েটা সুস্থ হোক, তার না হয় পর না হয় একদিন এই বাড়িতে আনা যাবে, তখনই দেখো সবাই। মেয়েটা ফাহিমের চাচাতো বোন। নীলিমা শিকদার আর আসাদ শিকদার বাদে সকলে অবাক হয়। এরা দুই ভাই বোন তাহলে একই রকম। এই যেমন ফাহিম আরহামের সকল বিপদে আগে থেকেই, তেমন মেয়েটাও। মুগ্ধ হয় সকলে শুভ্রার ওপর। আরহাম খাওয়া শেষ হলে আমরা যাচ্ছি হাসপাতালে। মেয়েটিকে দেখে আসতে হবে। আচ্ছা। কথা বলতে বলতেই খাওয়া শেষ হয়েছে আরহামের। নিজের কাজে বের হয় সে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। খাবার টেবিলে কথা বলা আরহামের পছন্দ নয়, তাও আজকে কথা বলল। শুভ্রা পারছে না নাচতে। খুশি খুশি লাগছে ওর। সকলে ওর দিকেই তাকিয়ে আছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার। সে তো নিজ কাজে ব্যস্ত। তার মন্ত্রীমশাই রাতে তাকে দেখতে এসেছিল। কিছু সময় আগে ফারহাদ জানিয়েছে তাকে। তখন থেকে শুভ্রার মুখ থেকে যেন হাসি সরছেই না। শুভ্রা মামনি, তুমি হাসছো কেন এভাবে? তুমি না ব্যথা পেয়েছ? তোমার কষ্ট হচ্ছে না? ছোট হৃদের কথায় ধ্যান ভাঙে শুভ্রার। সে বাচ্চাটাকে কিভাবে বুঝাবে তার মামনি কেন হাসছে? 6 দিনের হৃদ শুভ্রা নেওয়াটা হয়েছে। বাবু, তোমার শুভ্রা মামনি ব্যথা একদম সেরে গেছে। দেখো, একটু ব্যথা করছে না। বাবাই যে বললো তুমি অনেক ব্যথা পেয়েছো, তাই আমি তোমার কোলে উঠতে পারছি না। ব্যথা পেয়েছিলাম তো সোনা, কিন্তু দেখো এখন আমি একদম সুস্থ আছি। তাহলে আমাকে কোলে নাও। রূপন্তী এসে চট করে কোলে তুলে নেয় হৃদকে। সে ভালো করে বুঝতে পেরেছে শুভ্রা কষ্ট হলেও হৃদকে কোলে নিতে চাইবে। শুভ্রা একদম পাকনামি করবে না। ব্যথার চোটে নড়তেই পারছে না সে, নাকি এখন হৃদকে কোলে নিবে? চুপচাপ শুয়ে থাকো। আর দেখছো তোমার শুভ্রা মামনি অসুস্থ, তাহলে কেন কোলে উঠতে চাচ্ছ?
ধমকে ওঠে রূপন্তী। হৃদয় শুভ্রা কাচুমাচু হয়ে যায়। সকলে মুখ টিপে হাসছে। শুভ্রা কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হয় নীলিমা শিকদার আর আসাদ শিকদার। শুভ্রা অবাক হয় তাদের দেখে। বাকি সকলে শান্তভাবে আছে। তার এসছে মানে মনে নিশ্চয়ই তার মন্ত্রীমশাই এসেছে। ভাবতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার মন। কিন্তু না, দিল তো তার মনটা ভেঙে। আসেনি তার মন্ত্রীমশাই। কেমন আছো মা? একদম সুস্থ শাশুড়ি মা বলে জিভে কামড় দিয়ে ধরে শুভ্রা। এটা কি বলল? খানবাড়ির সকলে একটু অবাক হয়ে তবে পাত্তা দেয় না। তারা জানে এমন কিছু হওয়ার ছিল। নীলিমা শিকদার আর আসাদ শিকদার অবাক নয়নে তাকিয়ে আছে শুভ্রার দিকে। দুঃখিত আন্টি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। বোকা বোকা হেসে বলে শুভ্রা। তারা আর এই বিষয়ে কান না দিয়ে কিছুক্ষণ শুভ্রার সাথে কথা বলে চলে আসে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসে শুভ্রা। ইস, কি লজ্জার বিষয়। নিজে নিজেকে বলে, শুভ্রা এটা তুই কী করলি? আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা। আবার বলে, শুভ্রা তুই আবার কোনোদিন থেকে লজ্জা পাওয়া শুরু করলি। এসব আজগুবি জিনিস ভাবতে ভাবতেই ফিক করে হেসে দেয় সে। কি সুন্দর প্রাণোচ্ছল সেই হাসি চোখে মুখে ছড়িয়ে পড়েছে। তাকে হাসতে দেখে খান পরিবারের সকলের মুখে হাসি ফুটে ওঠে। কেটে গেছে 1 মাস। শুভ্রাকে বাড়িতে আনা হয়েছে আরও আগে। এখন সে সুস্থ প্রায়। এর মধ্যে একদিনও তার মন্ত্রীমশাইয়ের সাথে দেখা হয়নি। সে ভেবে রেখেছে আর মন্ত্রীমশাইয়ের সাথে কথা বলবে না। শুভ্র অসুস্থ, তবুও কেন তাকে আর দেখতে এলো না? কিন্তু তার বেহায়া মন শুনল কি তার কথা? সেই তো ফোন দিল আরহামের নাম্বারে। কল যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যে রিসিভ হয় অপর পাশ থেকে। যেন অপর পাশের ব্যক্তি জানতো এখনই তাকে কেউ কল করবে। অবাক হয় শুভ্রা। আসসালামু আলাইকুম মন্ত্রীমশাই। আরহাম কিছু সময় তাকিয়ে থাকে ফোনের দিকে, অতঃপর নিজের কণ্ঠে কঠোরতা এনে জবাব দেয় সে। শুভ্রা বুঝতে পারল মন্ত্রীমশাই কোনো কারণে রেগে আছে হয়তো, তাই যথাসম্ভব নিজের কণ্ঠে কোমলতা এনে বলে, কেমন আছেন মন্ত্রীমশাই? এই মেয়ে, তুমি এটা জানতে রাত 12টায় আমায় কল করেছ? আপনি কি কোনো কারণে রেগে আছেন মন্ত্রীমশাই? তোমাকে বলতে বাধ্য নেই বলেই ঠাস করে কল কেটে দেয় আরহাম। শুভ্রার চোখে পানি ছলছল করছে। সে এমন কি বলল যার জন্য তার সাথে এমনভাবে কথা বলল? উঠে দাঁড়ায় সে। বিছানার পাশের টেবিলে থাকিয়ে বাবা মায়ের একটা ছবি নিয়ে চলে যায় বারান্দায়। আরহাম নিজের মাথা দুহাতে চেপে ধরে বসে আছে খাটের এক পাশে। সামনে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ল্যাপটপ। ল্যাপটপটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিনা সন্দেহ, এমন অবস্থা হয়েছে। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সবসময় শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া আরহাম কিছুতেই আজ নিজের রাগকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। শুভ্রার সাথে কথা বলার সময় আরহাম ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই ল্যাপটপে কিছু একটা নজরে আসতেই মুহূর্তেই শান্ত আরহাম অগ্নিগিরির মতো জ্বলে ওঠে। চোখ জোড়া অসম্ভব পরিমাণ লাল হয়ে আছে তার। তাই যত দ্রুত পারল কল কেটে ফেলেছে সে, যেন তার রাগের প্রতিক্রিয়া শুভ্রার উপর না হয়। তবুও তার মনে হচ্ছে শুভ্রা কষ্ট পেয়েছে, আর একটু স্বাভাবিকভাবে কথা বলা উচিত ছিল। পরক্ষণে আবার মনে হলো মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে? সে তো অন্য সকল সাধারণ মানুষদের মধ্যে একজন তার কাছে। সত্যি কি তাই? নিজ মনে প্রশ্ন জাগে তার। আবার নিজে নিজে উত্তর দেয় সে, হ্যাঁ সত্যি তাই। মেয়েটা তাকে ভালোবাসে। সে তো বাসে না। আর কিছু ভাবতে পারল না আরহাম। তার পাশে পড়ে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। আরহামের ঠোঁটে ভেসে উঠল চমৎকার এক হাসি। দমে গেল সকল রাগ। কিন্তু ফোন হাতে নেওয়ার পর কাঙ্ক্ষিত মানুষটির কলের জায়গায় অন্য কারোর কল দেখে মূর্ছা গেল তার হাসি। মুখে ভেসে উঠল কিছুক্ষণ আগের দমে যাওয়ার রাগ, দমে যাওয়ার রাগ, দমে যাওয়ার রাগ, দমে যাওয়ার রাগ।